নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব সংবিধানে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টা জিকের কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউপি কলকাতা পুলিশ এবং ক্লার্কশিপ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবে। আর আগের ক্লাস যারা দেখোনি এখনও পর্যন্ত, ক্লাসগুলো তাড়াতাড়ি দেখে নাও। আমাদের চ্যানেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলে একবারে ডাইরেক্ট চলে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে, ভিডিও সেকশনে যাবে, সেখানে সমস্ত ভিডিও পরপর তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আর আমাদের যে ম্যাথের কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি, সেই চ্যাপ্টারটা ভালো করে দেখবে। আজকে তোমাদের একটা ক্লাস চলে আসবে, ঠিক আছে? সন্ধ্যের দিকে একটা ক্লাস আসবে, সেই ক্লাসটা ভালো করে দেখবে, ঠিক আছে? আশা করি অনেক কনসেপ্ট ওখানে ক্লিয়ার করা হবে এবং প্রতিটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, তো গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই ক্লাসগুলো তোমাদের। আর আমাদের যে সংবিধানের যে গুরুত্বপূর্ণ সিরিজটা আমরা আজকে যে ক্লাসগুলো করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কটা কোশ্চেন রেখেছি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে ক্লাসটা দেখে নেবে। 25টা কোশ্চেন আছে তোমাদের, এর মধ্যে কত স্কোর হচ্ছে অবশ্যই সেটা মনে রেখে দেবে এবং কমেন্টে ক্লাস শেষ হয়ে গেলে সেটা জানিয়ে দেবে। ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে, এখনও পর্যন্ত কতবার ভারতের সংবিধানকে সংশোধন করা হয়েছে? এখনও পর্যন্ত কতবার ভারতের সংবিধানকে সংশোধন করা হয়েছে? তো 101, 102, 103, 104। উত্তর যেটা হবে সেটা কিন্তু তোমাদের 106 হবে, অর্থাৎ 106তম তোমাদের সংবিধান সংশোধন হয়েছে লাস্ট, যেটা হচ্ছে তোমাদের 2023-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত, ঠিক আছে? এখনও পর্যন্ত এই কোশ্চেনের অ্যান্সারটা হয়তো অনেকে ভুল করবে, ঠিক আছে? কেউ 104 করবে অপশানে থাকলে, কেউ 105 করবে, ঠিক আছে? কিন্তু না, তোমাদের এখনও পর্যন্ত 106 বার কিন্তু ভারতের সংবিধান সংশোধন হয়ে গেল, যেটা 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেন আছে সেটা হচ্ছে 100তম সংবিধান সংশোধনী, এটা কিসের সাথে সম্পর্কিত? তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ, তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা বলছি, অপশান নাম্বার বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। 100তম সংবিধান সংশোধনীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে জমির সীমানার যে চুক্তি হয়েছিল, সেটা কিন্তু এই সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু হয়েছিল। আচ্ছা, আর জিএসটি যদি কথা বলি, জিএসটি কিন্তু তোমাদের 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে কোশ্চেন আছে আমাদের দেখে নেব। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দল বিরোধী আইন বা দলত্বক বিরোধী আইন যে লিপিবদ্ধ হয়েছিল, সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? 44, 42, 52 না 69? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্বক বিরোধী আইন বা দল বিরোধী আইন, এটা কিন্তু লিপিবদ্ধ হয়েছিল। সালটা যদি আমরা বলি, সেটা কিন্তু 1985, অর্থাৎ 1985 সালে কিন্তু তোমাদের দলত্বক বিরোধী আইন বা দল বিরোধী আইন, এটা কিন্তু 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985-তে এটা কার্যকর হয়েছিল। পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের, পরবর্তী নেক্সট কোশ্চেন আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, কারণ সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে। সালটা কত? সালটা যদি বলি আমরা, 1975 সালে কিন্তু সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটা কিন্তু তোমাদের 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? চলো পরবর্তী যে প্রশ্ন আছে আমরা সেটা দেখি। পরবর্তী নেক্সট কোশ্চেন আছে আমাদের, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 8ম তফসিলে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? অর্থাৎ সিন্ধি যে একটা ভাষা, তাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সংবিধান সংশোধনীতে আমাদের 8ম তফসিলে। তোমরা জানো সংবিধানের 8ম তফসিল কিসের সাথে সম্পর্কিত? এটা কিন্তু আমাদের ভাষার সঙ্গে সম্পর্কিত। যত ভাষা আছে সেগুলো কিন্তু আমাদের 8ম তফসিলেই রয়েছে। তোমরা দেখবে যে সমস্ত আমাদের এক্সামগুলো হচ্ছে তোমাদের, এসএসসি জিডি হোক বা তোমাদের এসএসসি এমটিএস হোক, সবগুলো বিভিন্ন ভাষায় হচ্ছে, বা রেলের এক্সাম হোক, সেগুলো ভাষার ভিত্তিতে হচ্ছে, অর্থাৎ যার যেটা ভাষা সে সেই ভাষায় তাদের পরীক্ষাটা দিচ্ছে, তাই না? তো এটা আমাদের সংবিধানে 8ম তফসিলে আছে বলেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে, ঠিক আছে? তো 8ম তফসিলে এটা যুক্ত হয়েছে আমাদের যে সিন্ধি ভাষা, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 10, 21, 20 এবং 25। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 সালে, অর্থাৎ 1967 এত সালে ভারতের 8ম তফসিলে এই সিন্ধি ভাষা সেটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এখন পর্যন্ত আমাদের ভারতের যে 8ম তফসিলে যে ভাষার সংখ্যা, সেটা কিন্তু 22টি ভাষা আছে, ওকে? আচ্ছা, পরের কোশ্চেন যেটা আছে আমাদের, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমাটা 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে? অর্থাৎ 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে হাইকোর্টের ক্ষেত্রে। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? 7ম, 15, 20 না 17? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে, 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সালটা যদি বলি আমরা, 1963 সাল। 1963 সালের 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের যে হাইকোর্টের বিচারপতিদের বয়সসীমা 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে। আচ্ছা, আর তোমরা জানো যে আমাদের সুপ্রিম কোর্টের কথা যদি বলি, সুপ্রিম কোর্টে কিন্তু তোমাদের যে রিটায়ারমেন্ট যে তোমাদের এজটা, সেটা কিন্তু তোমাদের 65 ইয়ার্স, ওকে? আচ্ছা, চলো পরবর্তী যে কোশ্চেন আমাদের আছে সেটা দেখে নেব একবার।
কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছে? অর্থাৎ লোকসভার যে বয়সসীমার মেয়াদ তাকে 5 বছর থেকে 6 বছর করা হয়েছে লোকসভার যে মেয়াদ, ঠিক আছে? তো তোমরা জানো এটা, এটা কিন্তু তোমাদের করা হয়েছিল 24, 42, 61, 44। তো অ্যান্সার যেটা 42তম সংবিধান সংশোধন, যেটা তোমরা সকলে জানো 1976 সালে হয়েছিল 42তম সংবিধান সংশোধনী বিল, যেটা হচ্ছে তোমাদের লোকসভার যে মেয়াদ সেটা কিন্তু 5 থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কোন সংবিধান সংশোধনীটি জিএসটি সম্পর্কিত? তোমাদের একটু আগে আমরা বলে দিয়েছি ফার্স্ট কোশ্চেনে, জিএসটি সম্পর্কিত কততম সংবিধান সংশোধন? এটা কিন্তু 101তম সংবিধান সংশোধন, কিন্তু জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের আন্ডারে আসে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? এই সালটা কত ছিল? সালটা হচ্ছে 2017 সালে কিন্তু তোমাদের সংবিধান সংশোধন হয়েছিল 101তম, তখন থেকে ভারতে জিএসটি লাগু হয়েছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবিধান সংশোধনী বিলটি। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন এক্সামে, তো স্কিপ করবে না এই কোশ্চেনটাকেও। কোন সংবিধান সংশোধনীকে যে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছিল? এটাকে কিন্তু আবার মিনি কনস্টিটিউশনও বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা। মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়? কততম সংবিধান সংশোধনীকে বলা হয়? যেটা তোমরা অপশান দেখতে পাচ্ছ, 7ম, 42, 24 না 44। এই 42 আর 44-এর মধ্যে অনেকের কনফিউশন হয়, কিন্তু 44 কিন্তু নয়, উত্তর হবে কিন্তু 42। ওকে, 42তম সংবিধান সংশোধনী, যেটা তোমাদের 1976 সালে হয়েছে, সেটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অনেকবার কিন্তু বহু পরীক্ষায় এটা রিপিট হয়েছে, আবারও আসবে তোমাদের কোনো না কোনো পরীক্ষায়, আবার দেবে এটা। পরবর্তী কোশ্চেন কি আছে? একই ব্যক্তির 2 বা তার বেশি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার ব্যবস্থাটি সংবিধানের কোন সংশোধনে বলা হয়েছে? অর্থাৎ একই ব্যক্তি কিন্তু দুটো রাজ্যের রাজ্যপাল হতে পারে, তোমরা জানো এটা, হয়তো আশা করি জানো। তো একই ব্যক্তি সে 2 বা তার বেশি কিন্তু রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারে, এটা সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল? 7ম, 8ম, 9ম নাকি 10ম? তো রাইট অ্যান্সার হবে 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি করা হয়েছিল, যে একজন রাজ্যপাল, একই ব্যক্তি, সে কিন্তু দুটো বা তার বেশি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোন সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত করা হয়েছে? প্রশ্নটা ভালো করে দেখো, কোন সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত করা হয়েছে? এটা কততম সংশোধনের মাধ্যমে? 12, 17, 18 না 24? 24তম সংশোধনের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। গুরুত্বপূর্ণ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমাদের সংসদের যে ক্ষমতা সেটা সংসদের ওপর ন্যস্ত করা হয়েছে, ঠিক আছে, সংশোধনের ক্ষমতাটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, 1991 সালে কততম সংশোধনী আইন অনুযায়ী দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হয় জাতীয় রাজধানী অঞ্চল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নাম পরিবর্তন করা হয়েছিল, সেটা কততম সংশোধনী বিল? সেটা হচ্ছে তোমাদের 65, 69, 72, 74। রাইট অ্যান্সার হবে 69তম সংবিধান সংশোধনী বিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ 1991 অর্থাৎ 1991 সালে কিন্তু এটা পাস হয়েছিল, তখন কিন্তু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হয়েছিল জাতীয় রাজধানী অঞ্চল, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন, সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। সংসদের সংবিধানের যে প্রথম সংশোধনটা হয়েছিল, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা কত সালে? অবশ্যই তোমরা জানো 1951, 1954, 1956, 1959। তো রাইট অ্যান্সার হবে 1951 সালে কিন্তু প্রথম সংবিধান সংশোধন হয়েছিল, যেটা নবম তফসিল যুক্ত করা হয়েছিল। কি বললাম? 1951 সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল, তখন কি করা হয়েছিল? তখন নবম যে তফসিলটা সেটা কিন্তু যুক্ত করা হয়েছিল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলবো, অবশ্যই আমাদের কন্টেন্ট এবং আমাদের যদি কোয়ালিটিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, ক্লাসগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমরা কী করবে? লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয় এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত কিছু প্রিপারেশান এক জায়গায় পেয়ে যাবে, আর সব কিছু কিন্তু আগের বছর কন্টেন্টের ওপরই ভিত্তি করে, ঠিক আছে? যে আমরা কিন্তু অন্য কোনো কিছু তোমাদের এক্সট্রা যা পড়াচ্ছি সেগুলো কিন্তু তোমাদের কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এমন কোনো কোশ্চেন আমাদের এখানে পাবে না যেটা কোনো পরীক্ষায় আসেনি। সুতরাং তোমরা নির্ভয়ে এখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করতে পারো। এটা কিন্তু তোমরা কোনো ধরনের পেইড ক্লাস বা কোনো অফলাইন কোচিংয়েও কিন্তু এরকমভাবে তোমাদের পড়ানো হয় না, ঠিক আছে? তোমরা নিজেরা কম্পেয়ার করে নিতে পারো, ঠিক আছে? তো অবশ্যই আমাদের কন্টেন্ট সবসময় ভালো আছে এবং ভবিষ্যতেও আরও ভালো হবে। আচ্ছা, আমাদের যে কোশ্চেনটা আছে
তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কততম সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংশোধিত করা হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই এটা কিন্তু, যেটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আর একবার প্রশ্নটা বলছি, সংবিধান সংশোধন করা হয়েছে যে প্রস্তাবনাটা এখনও পর্যন্ত কততম সংশোধনী আইন দ্বারা ভারতের যে সংবিধানের প্রস্তাবনা সেটা সংশোধিত করা হয়েছে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। প্রস্তাবনাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 56, 42, 44, না এখনও পর্যন্ত হয়নি? তো অবশ্যই হয়েছে, যেটা কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে, 1976 সালে হয়েছিল। এটাকে কিন্তু আমাদের 42তম সংবিধান সংশোধনী, একটু আগেই বললাম 42তম সংবিধান সংশোধনে কিন্তু আমাদের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আগেও বলে দিয়েছি, আবার বলছি। আর সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে আমাদের 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হচ্ছে। আর এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই কিন্তু আমাদের ভারতের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছিল। ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, এই যে ভারতের সংবিধান সংশোধন করা হয়েছে, তোমরা জানলে যে 42তম সংশোধনের মাধ্যমে 1976 করা হয়েছে, কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, ভারতের প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা, এখনও পর্যন্ত কতবার সেটা সংশোধন করা হয়েছে, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের তোমাদের এক্সামে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তোমাদের ডব্লিউইপি অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, ডব্লিউবিপিএসসিরও জিজ্ঞাসা করা হয়েছে এই কোশ্চেনটা। কেউ ছাড়েনি এই কোশ্চেনটাকে, ঠিক আছে? সুতরাং তোমরাও ছাড়বে না আশা করি। তো কী করবে তোমরা? কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা জানাবে। ছাড়া যাবেই না কোশ্চেনটাকে। সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত টিল নাও 2024 কতবার সংশোধন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ভারতের প্রস্তাবনাকে, অর্থাৎ প্রিএমবেলকে। ওকে, এটা কমেন্টে জানাবে। আর 42তম সংবিধান সংশোধনীতে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এই দুটো কোশ্চেন, 42তম সংশোধনীতে আর একটা জিনিস হয়েছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও বহুবার পরীক্ষায় চলে এসেছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হোমওয়ার্ক থাকলো এই দুটো কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কতগুলো পদ্ধতিতে আমাদের ভারতের সংবিধানকে সংশোধন করা যায়? 2, 6, 3, না 4? 3টে পদ্ধতিতে ভারতের সংবিধানকে সংশোধন করা যায়, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী আমাদের কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দারুণ কোশ্চেন জিজ্ঞাসা করেছে এটা। ঠিক আছে, তো অ্যান্সারটা কী করবো আমরা? সোভিয়েত রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, নাকি আয়ারল্যান্ড? ভারতের সংবিধান সংশোধনের যে পদ্ধতি, এটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধান সংশোধনের যে পদ্ধতিটা। এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 368 নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানের, এবং সেটা হচ্ছে তোমাদের 20 নম্বর পার্টে আছে কিন্তু এটা। ঠিক আছে, পার্ট 20তে আছে, 368 নম্বর আর্টিকেলে আছে। এই দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এই ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতিটা। ঠিক আছে, চলো পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে? পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে, যতদূর মনে পড়ছে, তোমাদের কিন্তু ফুড এসআই 2023-এর যে কোশ্চেন পেপার, 2024-এ যে পরীক্ষাটা হয়েছে ফুড এসআইয়ের, যেটা তোমাদের এখন তদন্ত চলছে, সিআইডির হাতে তদন্ত রয়েছে। ঠিক আছে, তো যে তদন্তটা এখন চলছে কোশ্চেন ফাঁসের জন্য, তো ওই কোশ্চেনের মধ্যে কোনো একটা শিফটের কিন্তু আসা কোশ্চেন এটা, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? শুধু কিন্তু এটা আমাদের রাজ্যের নয়, এটা কিন্তু এসএসসি এমটিএসও কিন্তু আসা কোশ্চেন এটা মাথায় রাখবে। তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 73, 72, 70, না 68? ডাইরেক্ট অ্যান্সার তোমাদের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু হয়েছিল আমাদের ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা, যেটা 1992, কত বললাম? 1992-তে এই ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা কিন্তু প্রথম হয়েছে সারা ভারতের মধ্যে। সেটা কোন জায়গায়? নাগৌর ডিস্ট্রিক্ট, রাজস্থানের নাগৌর যে ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় চলে এসেছে। আচ্ছা, চলো পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে ফটাফট দেখে নিই। আর কয়েকটা কোশ্চেন আছে। ভালো লাগে যদি অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। আর কিছু বলবো না, সব কিছু তোমাদের হাতে রয়েছে, সেটা তোমাদের ওপর নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি, অত্যন্ত ভালো ভালো কন্টেন্ট এবং আগের বছরের কোশ্চেনের কম্পাইলেশন তোমাদেরকে প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট। বাদবাকিটা তোমাদের হাতে আছে, তোমরা কী করবে। আচ্ছা, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে যে গ্রামসভাটা রয়েছে, গ্রামসভার গঠন, তাকে বাধ্যতামূলক করা হয়েছে? অর্থাৎ গ্রামসভা গঠন করতেই হবে, এরকম বাধ্যতামূলক। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? তো এটা কিন্তু করা হয়েছিল তোমাদের
সালটা সেটা হচ্ছে 1992-তে কিন্তু করা হয়েছিল এই গ্রামসভার গঠন, ঠিক আছে? এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তোমাদের একটু আগেই বললাম এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? 71, 72, 73, 74। রাইট অ্যান্সার হবে 73তম সংবিধান সংশোধন, যেটা তোমাদের 1992 সালে কিন্তু এটা করা হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন আমাদের কী আছে একবার দেখে নিই। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংশোধন করার ক্ষমতা দেয়? কি বললাম? এটা কিন্তু এর আগেও বলেছি, কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, তোমরা এটা টিকমার্ক করে রাখতে পারো। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে মানে সংসদকে এই ক্ষমতাটা দিচ্ছে ভারতীয় সংবিধান, সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিচ্ছে? কি বললাম? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ, কোন আর্টিকেল এই ক্ষমতাটা দিচ্ছে, সংসদকে দিচ্ছে সংবিধান সংশোধন করার জন্য এই ক্ষমতাটা দিচ্ছে, যে এই আমাদের ভারতের সংসদ সে ভারতের সংবিধানকে সংশোধন করতে পারবে, ঠিক আছে, তাদের চাহিদা মতো। তো এটা কততম আর্টিকেলে রয়েছে? এটা রয়েছে তোমাদের আর্টিকেল 360, 355, 356, 368। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 368 নাম্বার, অর্থাৎ 368 নম্বর আর্টিকেলে, যেটা পার্ট নাম্বার তোমাদের 20-তে রয়েছে। কী বললাম? পার্ট নাম্বার কিন্তু 20-তে রয়েছে, এটা পার্ট 20, 368 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতীয় সংসদ অর্থাৎ ভারতের যে পার্লামেন্ট ব্যবস্থা রয়েছে, ভারতের পার্লামেন্ট ভারতের সংবিধানকে তাদের চাহিদা মতো বা তাদের প্রয়োজন মতো তারা কিন্তু সেটা সংশোধন করতে পারবে। ওই জন্যই কিন্তু তোমাদের এখনও পর্যন্ত 2023 সেপ্টেম্বর অনুযায়ী 2023 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের 106 বার কিন্তু ভারতের সংবিধানকে সংশোধন করা হয়ে গেল, ঠিক আছে? তো এটা কততম রয়েছে? 168তম আর্টিকেলে রয়েছে, যেটা পার্ট 20-তে আছে। আর এই যে সংবিধান সংশোধন করার যে ক্ষমতাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের আগেও ডিসকাস করে দিয়েছি, সাউথ আফ্রিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানকে সংশোধন করার যে পদ্ধতি সেটা, ঠিক আছে? চলো পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? এটা তোমাদের আমি হোমওয়ার্কে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যদি আশা করি সেই ক্লাসগুলো দেখতে দেখতে যদি কেউ এই পর্যন্ত চলে আসো, আশা করি সে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টে দিতে পারবে। কী কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে? অনেকবার এটা কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, বিভিন্ন এক্সামে এসছে, সিএইচএসএল, সিজিএল অনেকবার রিপিট হয়েছে কোশ্চেনটা, আমাদের রাজ্যেরও বিভিন্ন পরীক্ষা এসছে। আচ্ছা, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে সংযোজিত করা হয়েছে? অর্থাৎ মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে সংযোজিত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42, 43, 44 নাকি 39? রাইট অ্যান্সার 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 1976 সালে হয়েছিল। এখানে কিন্তু তোমাদের ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে? আর বর্তমানে কিন্তু 11টা রয়েছে, আর তোমাদের এর আগে যখন যুক্ত করা হয়েছিল তখন কিন্তু তোমাদের 10টা মৌলিক কর্তব্য ছিল। এখন কিন্তু বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে? আর এটা করা হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। আর প্রস্তাবনা করা হয়েছিল এই একই। আর এই 42তম সংবিধান সংশোধনকেই বলা হয় আমাদের ক্ষুদ্রতম সংস্করণ সংবিধানের, যেটা আমরা মিনি কনস্টিটিউশন বলি। তার সব কিছু তোমরা একটাতে পেয়ে গেলে। চলো পরবর্তী যে আমাদের কোশ্চেন আছে সেটা দেখে নিই একবার। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, জানি না আর কতবার যে জিজ্ঞাসা করবে এটা, ঠিক আছে? আমরা কিন্তু আজকে যে কটা কোশ্চেন নিয়ে এসেছি সেগুলো কিন্তু বহুবার রিপিট হয়েছে, মোটামুটি 5-6 বারের ওপর সমস্ত প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে, সেগুলোই আমরা নিয়ে আলোচনা করছি আজকে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছে? তোমরা জানো সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে 42, 44, 43 না 41তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু তোমাদের সম্পত্তির অধিকার, যেটা এখন আর সম্পত্তির অধিকার নেই, সেটা কিন্তু এখন বর্তমানে আইনি অধিকারে পাল্টে গেছে, ঠিক আছে? আগে কিন্তু সেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এটা এখন সম্পত্তির অধিকার, এখন আমাদের আইনত অধিকার, ঠিক আছে? তো এটা কত সালে হয়েছিল? সালটা যদি আমরা বলি 1978। কত বললাম? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা বাতিল হচ্ছে। এটা আগে আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, এখন এটা আইনি অধিকারের মধ্যে রয়েছে। এখন যদি আমরা সেটা আর্টিকেল কথা বলি, সেটা হচ্ছে 300A নাম্বার আর্টিকেলে রয়েছে। যদি আমরা বলি সেটা পার্ট কিন্তু তোমাদের 12 নাম্বার পার্টে কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে? পার্ট 12। তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি আছে আমাদের কোশ্চেন? হ্যাঁ, আরও কয়েকটা আছে। আচ্ছা, কোশ্চেন আছে, নিম্নের কোন অধ্যায়টি ভারতীয় সংবিধানের সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? কি বললাম? নিম্নের কোন অধ্যায়টি ভারতীয় সংবিধানের সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? সেটা কোনটা? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, যেটা আমরা ডিপিএসপি বলে থাকি, আর প্রস্তাবনা। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু আমাদের ভারতের মৌলিক কর্তব্য, অর্থাৎ সংবিধানের মৌলিক কর্তব্যগুলো কিন্তু আমাদের সংবিধানের সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে।
ফান্ডামেন্টাল ডিউটি। আগে ছিল কটা? 10টা, কিন্তু একটা নতুন যুক্ত করে 11টা হয়েছে বর্তমানে। ঠিক আছে? আর যেটা হয়েছে সেটা তোমাদের একটু আগেই বলে দিলাম, সেটা কিন্তু আমাদের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে হয়েছিল, যেটা আমাদের আইনি অধিকার, ওটা সম্পত্তির অধিকার ছিল। আর এটা যেটা বললাম আমরা কি, এটা হচ্ছে তোমাদের 10টা আগে ছিল মৌলিক কর্তব্য, এখন 11টা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে তোমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। কি বললাম? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। আগে আমাদের 10টা মৌলিক কর্তব্য ছিল, কিন্তু 1976 সালে আর একটা যুক্ত করা হলো, দিয়ে বর্তমানে আমাদের 11টা মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটি আমাদের বর্তমানে 11টা। আচ্ছা আচ্ছা, পুরোটাকে তোমাদের আর একবার ভালো করে ক্লিয়ার করে দিই। এখানে যেটা হচ্ছে তোমাদের কি বললাম, যে মৌলিক কর্তব্যটা তোমাদের আগে ছিল 10টা, কিন্তু 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমাদের একটা যুক্ত হয়ে সেটা হচ্ছে তোমাদের 11টা। তো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976-এ যে 10টা সংবিধান 11টা ছিল, তো 11টার যে সংবিধান সংশোধন ছিল। আচ্ছা, তোমাদের ক্লাস নেওয়ার সময় বারবার তোমাদের ডিস্টার্ব করছে একজন, ঠিক আছে? বারবার একটা কল আসছে তোমাদের। আচ্ছা, কোশ্চেন তোমাদের আর 3টে আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কলটা এখন রেখে দিয়েছি। আচ্ছা, তোমাদের কোশ্চেনটা কী ছিল? তোমাদের যেটা কোশ্চেন ছিল ভারতের সংবিধানের সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আচ্ছা, যেটা যুক্ত করা হয়েছে সেটা কোনটা, সেটা জানতে চাইছি, তাই তো? এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে তোমাদের মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছে। তো মৌলিক কর্তব্যটা যুক্ত করা হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো তোমাদের কি বললাম, তোমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে কিন্তু তোমাদের মৌলিক কর্তব্য সেটা কিন্তু যুক্ত করা হয়েছিল। আর এটা হচ্ছে তোমাদের 10টা, অর্থাৎ 11টা, কিন্তু 10টা যেটা ছিল তোমাদের মৌলিক কর্তব্য, তারপর কিন্তু যে একটা যুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে 2002 সালে তোমাদের সংবিধান সংশোধন করা হচ্ছে পুনরায়। তো তখন কিন্তু আর একটা তোমাদের যুক্ত করা হচ্ছে মৌলিক কর্তব্যতে, দিয়ে বর্তমানে কিন্তু তোমাদের 11টা। আর এই যে 2002 সালে যেটা যুক্ত করা হয়েছে এটা কিন্তু তোমাদের 86তম সংবিধান সংশোধনী ছিল। ঠিক আছে? কী বললাম প্রশ্নটা ভালো করে শুনে নেবে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এখানে বলা হচ্ছে মৌলিক কর্তব্য তোমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে এটা অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন কিন্তু তোমাদের 10টা তোমাদের ছিল। তারপর তোমাদের আর একটা যুক্ত করা হচ্ছে, যেটা হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হচ্ছে, দিয়ে বর্তমানে তোমাদের 11টি মৌলিক কর্তব্য হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেনটা চলে যাই আমরা। পরবর্তী যে কোশ্চেন আছে আমাদের দেখে নেব। পরবর্তী কোশ্চেন কত আছে? কততম সংবিধান সংশোধনের দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে, এটা কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে? 42তম, 56তম, 76তম না 86তম? এটা রাইট অ্যান্সার হবে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাদের সম্ভাবনা আছে তোমাদের কিন্তু ফুড এসআইতে করা হয়েছে, বা তোমাদের একটু আগেও এটা বলেছি আমি, ঠিক আছে? আচ্ছা, কী আছে কোশ্চেনটা? শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে, এটা কততম? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে। কী বললাম? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু তোমাদের শিক্ষার অধিকারকে তোমাদের মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। 6 থেকে 14 বছর বয়সের যারা শিশু রয়েছে তাদেরকে কিন্তু তোমাদের শিক্ষা দিতেই হবে, অর্থাৎ এটা বাধ্যতামূলক করা হয়েছিল, এটা মৌলিক অধিকারের মধ্যে ফেলেছে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু 2002-তে করা হয়েছে। পরবর্তী কোশ্চেন আমাদের কী আছে দেখে নিই। সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, কিছু বলার কিছু নেই, তোমরা জানো। 21 থেকে বয়স কমিয়ে 18 বছর করা হয়েছে, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 61তম, 62তম, 63তম না 64তম? তো রাইট যেটা অ্যান্সার হবে তোমাদের কিন্তু 61তম সংবিধান সংশোধনী করা হয়েছিল, যেটা তোমাদের সালটা হচ্ছে 1989, অর্থাৎ 1989 সালের 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমাদের ভোটদানের যে বয়সসীমা সেটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। কী বললাম? 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 1989-এর 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে? যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেখানে কিন্তু তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন এবং শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি। আমাদের ভারতের সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছিল? কী বললাম? ভারতের সংবিধানের সংশোধন করা তো হয়েছিল, তোমাদের একটা কমেন্টে কোশ্চেন করেছিলাম, সংশোধন করা হয়েছে, এটা কতবার করা হয়েছে এখনও পর্যন্ত, সেটা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। আর প্রশ্নটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের সংবিধানের কোন সংশোধনীতে ভারতের যে প্রস্তাবনা অর্থাৎ প্রিএমবেলকে সংশোধন করা হচ্ছে সেখানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত করা হচ্ছে, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো রাইট অ্যান্সার তোমরা যেটা দেখছো তোমাদের 42, 44, 43 না 45, রাইট অ্যান্সার হবে তোমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে কিন্তু এটা করা হচ্ছে। আর তোমরা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে যে কতবার আমাদের ভারতের সংবিধান এখনও পর্যন্ত সংশোধন করা হয়েছে। ঠিক আছে?
তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের কোশ্চেন, যেগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম। অত্যন্ত ডিটেলস ইনফরমেশান দিয়েছি, যেগুলো দেওয়ার জন্য তোমাদের দেওয়ার কথা, যেগুলো তোমাদের বহুবার কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। এক্সট্রা ইনফরমেশান যেগুলো বলেছি সেগুলো কিন্তু আগে অনেকবার কোনো না কোনো পরীক্ষায় তোমাদের চলে এসেছে, একবার, দুবার, তিনবার, ঠিক আছে? আর কোশ্চেনগুলো যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের ডব্লিউপি, কেপি কনস্টেবল, ক্লার্কশিপ, রেল, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ক্লাসটা। কেউ কিন্তু মিস করো না, ঠিক আছে? সকলকে বলবো বেশি মাত্রায় শেয়ার করো, ঠিক আছে? যাতে সবাই এর লাভটা পেয়ে যায়, ঠিক আছে? ফ্রি অফ কন্টেন্ট প্রোভাইড করছি, কোনো কিচ্ছু তোমাদের পেইড কন্টেন্ট তোমাদের নয়, ঠিক আছে? কোনো কিছু পেমেন্ট করার কোনো কিচ্ছু নেই। ফ্রিতে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের তরফ থেকে সব কিছু ক্লাস পাচ্ছ, এবং তোমরা কিন্তু ম্যাথেরও কিন্তু সব সলিউশন পাবে, দুর্দান্ত সলিউশন। এর আগে কিন্তু এর সলিউশন আশা করি কোথাও পাবে না, ঠিক আছে? কোনো পেইড কন্টেন্ট বা অফলাইন কোচিংয়েও কিন্তু আশা করি এই ধরনের কিন্তু তোমরা ক্লাস কিন্তু পাবে না, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির ক্লাসটা আমাদের কিন্তু বর্তমানে চলছে, রানিং চলছে। এটা শেষ হয়ে গেলে আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আমরা ক্লাসটা করাবো, ঠিক আছে? নেক্সট টপিক, ঠিক আছে? তো অবশ্যই সেটা তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, তোমরা কমেন্ট করবে। আর পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করে দিলাম, সংবিধান থেকে বাছাই করা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আগের ক্লাসগুলো কিন্তু অনেক ক্লাস আমি তোমাদেরকে দিয়েছি ফ্রি অফ কস্ট, সেগুলো কিন্তু আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বেস্ট ছিল, ঠিক আছে? ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কন্টেন্ট অনেক বাকি আছে, সেগুলো আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি। ক্লাসিপের আগের বছরের কোশ্চেনগুলো আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত থাকো, সব কিছু পাবে, পরীক্ষার আগেই পাবে, কোনো টেনশন নেই, পরীক্ষা দুর্দান্ত হবে। আর আমাদের থেকে জিকের কোশ্চেন তো অবশ্যই তোমরা মোটামুটি ভালো স্কোর করতে পারবে, 80% প্লাস তোমরা স্কোর করতে পারবে জিকেতে, এবং আশা করি তোমরা ম্যাথেও ফুল স্কোর করতে পারো 100%। তার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি, প্রফিট অ্যান্ড লস থেকে আমরা শুরু করেছি, সেটারও আমরা ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? টেনশন নেই। আচ্ছা, অবশ্যই তোমরা আমাদের উপর সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, ছোটো আমাদের ফ্যামিলি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই সেটাকে বড় করতে হবে, আর সেটা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তো এখনের মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আবার আলোচনা করব, ভিডিও বেশি বড় করব না। চলো, ধন্যবাদ।